তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি ৮,০০০ জনের বিরুদ্ধে মামলা। দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বললেন নাহিদ। ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি। বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, আটক বেশ কয়েকজন। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে আটক, চট্টগ্রামে ভক্ত অনুসারীদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে। ২১এর কালো দিবস ২০১৫ সালের ২৫ নভেম্বর ইটিভি দখল করেছিল এস আলম গ্রুপ। তিন কলেজে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকা। আহত হয় অনেকে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় ৩ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিকে অপপ্রচার উল্লেখ করে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এর আগে টানা ৩ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, এপিবিএন ও পুলিশের পর মোতায়েন করা হয় ৬ প্লাটুন বিজিবি। বন্ধ ঘোষণা করা হয়েছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। এদিকে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ ৮,০০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মাহতাব মিনহাজের রিপোর্ট। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ির মাতুয়েল এলাকা। টানা ৩ ঘণ্টা ধরে দফায় দফায় চলে সংঘর্ষ। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। সে সময় কলেজটির বিভিন্ন সামগ্রী নিয়ে যায় তারা। কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাই আজকে তারা ঘটিয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি করেছে। পরে বেলা ১১টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এগুলা মূলত উস্কানি দেওয়া হইতেছে উপর মহল থেকে। মহিলাদের দৌড়ায় দিচ্ছে, মেয়েদেরকে করছে। এরকম তো আমরা চাই না। আমরা তো ওদের কারো কিছু করিনি। আমরা বলতে পারবে না যে আমরা কাউকে নিহত বা আহত করছি। সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থলে আসে পুলিশ। সে সময় তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে র্যাব, এপিবিএন ও পুলিশের কয়েকশো সদস্য। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। ছাত্রদল, ছাত্র শিবির ১৯টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জুলাই আগস্টের ঐক্য ধরে রেখে সকলকে এক হওয়ার আহ্বান জানানো হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আগামী ১ সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি
এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না। দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইন্ধনের পেছনে কারা জড়িত তা তদন্ত হচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে গ্রামের মানুষকে রাজধানীতে এনে জড়ো করা সহ সমসাময়িক ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং। প্রশাসনে কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। এতে তথ্য উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি। দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রায়ট ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে, যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে রায়ট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলেও জানান তারা। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি বলেও নিশ্চিত করেন উপদেষ্টারা। মাইক্রোবাস এবং বাসে করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শাহবাগে জমায়েত হলেই মিলবে বিনা সুদে বিনা জামানতে 1 লাখ টাকা করে ঋণ। সারা দেশের খেটে খাওয়া মানুষগুলোকে টার্গেট করে সাজানো হয়েছিল এরকমই এক গল্প। অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের সেই গল্পের ফাঁদে পড়ে রোববার রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে থাকে শত শত লোক। খবর পেয়ে তাদের ফেরত পাঠিয়ে দেয় ছাত্র জনতা ও পুলিশ। এটিকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছে পুলিশ। এদিকে ওই সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গল্পটা এরকম, দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ডক্টর ইউনূস। সেই টাকায় বিনা সুদে দেয়া হবে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ। বিনা সুদে সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। টার্গেট করা হয়েছিল দেশের খেটে খাওয়া মানুষগুলোকে। সেই প্রলোভনে রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া লোকজন এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। এই গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ বা খাওয়া দাওয়া সবকে দিতেছে তাদের একজন নির্দিষ্ট লিডার। তাদেরকে মূলত নিয়ে আসা হয়েছে আপনার 1 লক্ষ টাকা বিনা সুদে ঋণ দেবে। 1000 টাকা 1500 টাকা এরকম পার হেড টাকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় তারা লোক আনছে। সেই মানুষকে ভুল বোঝায় তাদেরকে সরাইদি উদ্যান শাহবাগমুখী করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। আসলে এ ধরনের কোনো কার্যক্রম নাই, সরকারিভাবে অনুমোদন নাই বা বিনা সুদে লোন দেওয়ার মতো কোনো কার্যক্রম নাই। শাহবাগে জড়ো হওয়া লোকজনের দাবি, বিনা সুদে ঋণ দেওয়া হবে জেনেই তারা ছুটে এসেছিলেন। সাথে আমার নিয়ে আসছে যে এরকম কি বুঝে টাকা দিব, আইনা কাগজ দিছে যে দেখেন এই আপনাকে সরকারে 1 লাখ টাকা করে লোন দিব। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, একটি চক্র কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলে পায়তারা করেছিল। সে একসাথে 2 গাড়ি ঠিক করছে, বড় ভাই ঠিক করছে। আমাদের বলছে লোন নিবে, এই ব্যাপারে একটা আলোচনা করবে, এই লোক লইছে আর আমাদের দিয়ে আর ভাড়া নিল। ক্ষুদ্র ঋণ কি দিবে এখানে একটা ওই প্রতিষ্ঠানের নামে আসছে, বলছে জান এটা যদি জনসমর্থ হয় তাহলে ঋণটা পাস করবে। দুপুরে শাহবাগ এলাকা যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আয়োজকদের আটক করা হয়েছে জানতে পেরে তিনি শাহবাগ থানায় যান, কথা বলেন পুলিশের সঙ্গে। পরে সাংবাদিকদের জানান পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সরকারের কাছেই তারা দাবি তুলছে এবং তাদের আন্দোলন তো একটা অহিংস আন্দোলন হিসেবেই নামের মধ্যেই আছে। তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। পুলিশ বলছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। তাদের তো এটা প্রচ্ছন্ন হুমকি, কারণ শাহবাগে অবরোধ করা মানে তো পুরো ঢাকা শহরের জনজীবন একেবারে স্থগিত হয়ে যায়, স্থবির হয়ে যায়। কয়েকজনকে আটক করে তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করা হয়েছে। বিকেলে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশ নিয়ে যায় বলে পুণ্ডরিক ধামের ফেসবুক পেজে অভিযোগ করা হয়। ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে। সহকর্মীদের সহায়তায় ইউসুফ হাসান নাইমের প্রতিবেদন। ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাওয়ার সময় সোমবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের খবরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জড়ো হয় তার ভক্ত ও অনুসারীরা। কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো স্পষ্ট জবাব না পাওয়ায় ক্ষোভ জানান তারা। উনাকে কোন অভিযোগের ভিত্তিতে এখানে আনা হয়েছে, আরেকটা হলো যে উনাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি। আমরা কোনো সুস্পষ্ট বার্তা পাইনি যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে বা তার মতো লোককে কেনই বা ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে শাহবাগে জড়ো হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে ভক্তরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। নগরীর চেরাগি পাহাড় মোড়ে ভক্ত সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। নগরীর আন্দরকিল্লা মোড়, টেরিবাজার, জামাল খান সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চিন্ময়কে মুক্তি না দেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করার ঘোষণা দেয় তারা। গেল 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে কয়েক দফা সমাবেশ হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কড়া বক্তব্য দেন। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। 25 নভেম্বর গণমাধ্যম জগতের একটি কালো দিন। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাদের যোগ সাজসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এস আলম গ্রুপ এদিন দখল করেছিল দেশের শীর্ষ গণমাধ্যম 21 টেলিভিশন। দখলের পর 9 বছরে তিলিয়ে তিলিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় ইটিভিকে। শুধু তাই নয়, 21-এর পরিস্থিতির ভয় দেখিয়ে অন্যান্য গণমাধ্যমকেও চাপে রেখেছিল গত সরকার। 5 আগস্টের পর আবারও মুক্তির স্বাদ পায় 21-এ। নতুন আঙ্গিকে আবারও ফিরছে শুভ পরিবর্তনের ধারায়। 21-এর আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় জানালেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। মানিক শিকদারের প্রতিবেদন। 21 মানে মাথা নত না করা। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সাধারণ জনগণের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গণমাধ্যম। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে এই প্রতিষ্ঠান। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। I fight, I bring 21 back. 2014 সালের একতরফা নির্বাচনের চিত্র তুলে ধরা ও নিরপেক্ষ স্বাধীন সংবাদ প্রচার করা হলে কণ্ঠরোধ করে আওয়ামী শাসক গোষ্ঠী। আব্দুল সালাম সাহেব একজন এমন একজন মানুষ যে কিনা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সে কিন্তু এসব কখনোই মানেনি যে না আমি মিথ্যা প্রকাশ করব বা কিছু। নো, হি ওয়াজ অলওয়েজ কম্পিটেন্ট উইথ যে না আমার সত্য প্রকাশ করতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। সেটা সরকারের এগেনস্টে হোক বা বিরোধী সরকারের এগেনস্টেই হোক না কেন, আমরা সত্য প্রকাশ করব। যার কারণে কিন্তু এই ইনসিডেন্টগুলো হলো। 2015 সালের 5 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে 6 জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দি করে রাখা হয়। আমাকে অ্যারেস্ট করানোর কারণ তারা জানে যে আমি মাথা নত করার মতো লোক না, এবং আমি এই যে
একুশে টেলিভিশন নিয়ে এর আগেও অনেক সংগ্রাম করেছি, যখন একবার 2002 সালে বন্ধ হয়ে গেছিল। দীর্ঘ 5 বছর এই সংগ্রামের একটা ইতিহাস আছে। সুতরাং তারা জানতো যে আমাকে অ্যারেস্ট করে জেলে না ভরলে তারা এটা দখল করতে পারবে না। এরপর দীর্ঘ 2.5 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় একুশের কর্ণধারকে। এর মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। 25 নভেম্বর গণমাধ্যমের ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিন আওয়ামী সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুরো দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দেয় তৎকালীন ডিজিএফআই কর্মকর্তা কমান্ডার এম সোহায়েল, আর পেছনে কলকাঠি নাড়েন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক জেনারেল আকবর, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলম সহ ডিজিএফআই ও এনএসআইয়ের কয়েকজন কর্মকর্তা। এর মধ্যে রাশেদ আলম এখনও ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনীতে কর্মরত আছেন। দখল প্রক্রিয়ায় জড়িত ছিলেন শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ। সেই দিনের ভয়াল স্মৃতি এখনও একুশের কর্মীদের কাঁদায়। ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, ডিবি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার লোক ছিল। একুশে টেলিভিশনের নিচ থেকে শুরু করে একেবারে টপ ফ্লোর পর্যন্ত প্রতিটি ফ্লোরে, প্রতিটি সিঁড়িতে, এমনকি সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটা পিসিআর, সেখানেও গোয়েন্দা সংস্থার লোকজন জড়ো হয়েছিল। আমাদের মধ্যে অনেক কষ্ট ছিল, যে কষ্টটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান আব্দুস সালাম স্যারের তিলে তিলে গড়ে তোলা সেই প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে একদল বাজেয়াপ্ত করে নিয়ে গেলেন। একুশে দখলের পর ব্যবস্থাপনা পরিচালক বনে যান আব্দুস সোবহান। মঞ্জুরুল হাসান বুলবুল সহ বেশ কিছু সাংবাদিক একুশে টেলিভিশনের সংবাদ নিয়ে ছিনিমিনি খেলেন, নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন। এই একুশে টেলিভিশন দখলের পিছনে কিন্তু মঞ্জুর হাসান বুলবুলের একটা নেপথ্যে যোগসাজশ ছিল, এবং সে এইখানের পজিশন নিল, যে প্রধান সম্পাদক হলো। তারপরে এই যে পীযূষ বন্দ্যোপাধ্যায়, যারা এখানে আসছে তারা বিভিন্নভাবে দুর্নীতি করে এখান থেকে টাকা পয়সা উচ্চ বেতনে তারা কোনো কাজ করে নাই। এই দখলের মাধ্যমে শুধু একুশে টেলিভিশনকেই ক্ষতিগ্রস্ত করেননি, গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। আওয়ামী লীগ বরাবরই সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরত বলে অভিযোগ সিনিয়র সাংবাদিকদের। ৭১-এর স্বাধীনতার পর গুটি কয়েক সংবাদপত্র ছাড়া বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের সরকার। গণমাধ্যম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেল, চরিত্র পরিবর্তন হয়ে গেল এবং ফ্যাসিবাদের সফট ন্যারেটিভ প্রচারকারী হিসাবে তাদের পরিচয় তৈরি হলো। অবশ্যই গণমাধ্যমকে তখন ত্রুটি চেপে ধরা হয়েছিল। পরবর্তী তারই ধারাবাহিকতা আমরা গত 53 বছর ধরে দেখছি। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই টেলিভিশন 9 বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর একুশে টেলিভিশনও দখলমুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন একুশের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। একুশে টেলিভিশন ইজ অলওয়েজ, যেটা আমার চিন্তাভাবনা ছিল, একটা প্ল্যাটফর্ম যেখানে অন্য কোথাও বলার জায়গা না থাকলে একুশে টেলিভিশন আছে, সেটা আমরা ফলো করছি। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করি। একুশে টেলিভিশনকে নতুনভাবে সাজিয়ে তুলতে নতুন নতুন পরিকল্পনার কথাও তুলে ধরলেন ভাইস চেয়ারম্যান। আমাদের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, হি নোজ হাউ টু হ্যান্ডেল দিস থিংস। তো আমার একটাই চাওয়া সবার কাছে, যে ওনার কাছে স্পেশালি, যে এই যে কাজগুলো হচ্ছিল, এই গণমাধ্যমকে এভাবে বাকরুদ্ধ করলো বা বিভিন্ন ধরনের তারা প্রতিষ্ঠান যে দখল করেছিল, এই যে এই জিনিসগুলো হচ্ছিল, এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। কর্মীদের নিষ্ঠা ও দর্শকের ভালোবাসায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরু দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকবে, এই প্রত্যয় একুশের কর্ণধার ও সকল কর্মীদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে।
হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহুর অনুমোদন। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। তৌহিদি জনতার ব্যানারে প্রথম আলোর রাজশাহী ব্যুরো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদপত্রটির প্রধান কার্যালয়ে আবারও বিক্ষোভ করে ইসলামপন্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খোরশেদ আলম মুকুল। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেয় ইসলামপন্থী বিক্ষোভকারীরা। এ সময় প্রথম আলোকে ভারতের দালাল উল্লেখ করে পত্রিকাটি বন্ধ বা সংস্কারের দাবি জানান তারা। আধিপত্যবাদের দোসর কাউকে চাই না, ইন্ডিয়ার দোসর কাউকে চাই না, সেটা যে কোনোভাবে হতে পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এদিকে তৌহিদি জনতার ব্যানারে রাজশাহীতে প্রথম আলোর ব্যুরো অফিসে চালানো হয় হামলা। হামলাকারীরা পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আয়োজিত জিয়াফত কর্মসূচিতে পুলিশি অ্যাকশনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। যারা নির্যাতিত কারাবন্দী আলেম মুসলিম সাধারণ জনতা রয়েছে, তাদেরকে অনবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যদিকে নানা স্লোগানে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে চট্টগ্রামে মিছিল করা হয়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, 8,000 জনের বিরুদ্ধে মামলা। দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বললেন নাহিদ, ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি। বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, আটক বেশ কয়েকজন। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে আটক, চট্টগ্রামে ভক্ত অনুসারীদের বিক্ষোভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।